সুপ্রিয় দর্শক, চলে এসেছি কাঙ্ক্ষিত মুহূর্ত সেলিব্রিটি আড্ডা সেগমেন্টে। আজকে সেলিব্রিটি আড্ডা সেগমেন্টে আছেন বর্তমান সময়ের জনপ্রিয় একজন ফোক সঙ্গীত শিল্পী। আমাদের সাথে আছেন শফিউল বাদশা। গল্প গানে আড্ডায় সময়টা আমাদের বেশ কাটবে, আর অবশ্যই দর্শক আপনারা কিন্তু কোথাও যাবেন না, থাকবেন আমাদের সাথে। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই মিউজিক অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি, আপনাকে পেয়ে ভালো লাগছে। সম্প্রতি অনেকগুলো কাজ কিন্তু করা হয়েছে এবং অনেকগুলো কাজ মুক্তির অপেক্ষায়, সেই কাজগুলো সম্পর্কে জানতে চাইবো। এর মধ্যে অনেক কাজ করেছি। এর আগে আমার 10টার মতো মৌলিক গান করা হয়েছে। এর মাঝখানে অনেকগুলো গান আমাদের বাকি আছে, আমরা রেকর্ডেড করেছি। সো দেখা যায় আমরা আগস্টের দিকে মুম্বাইতে যাব একটা গানের কাজ নিয়ে। আমরা 3-4 জন শিল্পী একসাথে একটি গান করছি। আচ্ছা, তো আশা করি সেগুলো অনেক ভালো কিছু হবে, আর দর্শকদের জন্য স্পেশালি সবগুলো কাজ আমার করা। আচ্ছা, তো সেখান থেকে চেষ্টা করি সবসময় দর্শকদের নতুন নতুন গান উপহার দেওয়ার জন্য। আমরা কিন্তু দেখেছি আপনি অ্যাট এ টাইমে ফোক গান করছেন এবং সেই সাথে আধুনিককেও ধরে রেখেছেন। সাধারণত খুব কম শিল্পী দুটো ধারাকে একসাথে নিয়ে চলছে। আপনার ক্ষেত্রে কেন দুটো ধারাকে আপনি একসাথে নিয়ে চলছেন? আমরা শিল্পী মানুষ, আমাদের কাছে সব ধরনের গানেরই একটা পিপাসা থাকে তাদের, যে আমরা তার থেকে এই গানটা শুনতে চাই। তো কিন্তু আমি যদি মেইনলি বলি, আমি ফোক গান করি, কিন্তু অনেক ক্ষেত্রে স্টেজ মেইনটেন্সের জন্য অথবা দর্শকদের মন রক্ষার্থে আমাদের অনেক সময় আধুনিক গান করতে হয়। সেখান থেকে আমি আধুনিক গানটাও করি দর্শকদের চাহিদা অনুযায়ী। আর ফোকটা বেসিক্যালি আমার পছন্দ। এর আগে যে 10টি গান আপনার এসেছে, সেখানে ফোক এবং আধুনিক দুটোকেই আমরা পেয়েছি। সামনে যে গানটি আসছে, যেটা মুম্বাইতে আপনারা যাচ্ছেন শুটিং করার জন্য, একটা অন্যরকম প্রিপারেশন নিয়ে যাচ্ছেন, সেটা কোন ধরনের গান হবে এবং সেটাকে আসলে কোন উপলক্ষকে কেন্দ্র করে আপনারা মুক্তি দিবেন? সেটা আমরা আসলে একটি সুফি ঘরানার গান করব। দেখা যাচ্ছে যে এখন অনেক ধরনের গানই হচ্ছে, কিন্তু সুফি কাওয়ালি টাইপের একটু গান কম হয়। তো সেখান থেকে আমরা শিল্পীদের নাম বলবো না আমি, যদি ওটা সারপ্রাইজ থাকবে দর্শকের কাছে। তো সেখান থেকে আমরা 4 জন শিল্পী মিলে একটি সুফি গান রেকর্ড করব, সেটা মুম্বাইতে। তো সেটা করে দেন আমরা বাংলাদেশি সেটার মিউজিক ভিডিও করে তারপর আমরা মার্কেটে। আমি বরাবরই কাওয়ালি গানও করি, তো সেখান থেকে এটা একটু স্পেশাল হবে আমার দর্শকদের জন্য। আমার পক্ষ থেকে একটু অন্যরকম একটা গান শোনানোর ব্যাপার হবে। আচ্ছা, যেহেতু গান নিয়েই কথা হচ্ছে, গল্পের এই সময়টাতে আপনার কাছ থেকে একটা গান শুনতে চাই যেটা আপনার পছন্দ হয়। আমি কি আমার মৌলিক গান শোনাবো একটা? হ্যাঁ, অবশ্যই শুনবো। লুকোচুরি লুকোচুরি আয়না, লুকোচুরি লুকোচুরি আয়না, আমাদের গল্পটা দেখা যায় না। ভালোবাসা আছে স্বল্প, ভালোবাসা আছে স্বল্প, দেখা হয় কথা হয় অল্প অল্প, সে থাকে অনুভবে, সে থাকে অনুরাগে, সে থাকে আমার স্মৃতিতে ভাসে, ও সে আসে আমার হৃদয় আকাশে, সে থাকে অনুভবে, সে থাকে অনুরাগে, সে হাসে আমার স্মৃতিতে ভাসে। বাহ, চমৎকার কথা, চমৎকার কণ্ঠে গান শুনলাম, খুব ভালো লাগলো। ছোটবেলা থেকে গান শিখলেও 2017 থেকে কিন্তু ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করেছেন ব্যাপকভাবে, এবং পরবর্তীতে 2022-এ একটি রিয়েলিটি শোর মাধ্যমে ইন্ডাস্ট্রিতে আপনার ব্যাপক পরিচিতি হয়, এবং সেখান থেকে আপনি এখন জোরে সোরে বেশ কাজ করছেন। আপনার সেই 2017 থেকে এই পর্যন্ত ইন্ডাস্ট্রির যে যাত্রাটা, যেই আপনার অবস্থানটা, সেটা একটু জানতে চাচ্ছি আপনার কাছ থেকেই। আসলে একটা রিয়েলিটি শোতে আমি 17 থেকে শুরু করি, তো আনফর্চুনেটলি সেখান থেকে আমি বাদও পড়ে যাই, কিন্তু তারপরে করোনা চলে আসে। তো আমি যেটা বাদ হয়ে গেলাম তার মানে এই না যে আমি হেরে গেলাম বা থেমে গেলাম। তো সেটাকে আমি আমার একটি স্পিরিট হিসেবে নেই, এবং করোনা যে সময়টা থাকে আমি নিজেকে পূর্ণাঙ্গভাবে তৈরি করি, এবং পরবর্তীতে দেখি যে ম্যাজিক বাউলিয়ানা আসে, তো আমার সম্পূর্ণ ফোকাসটা আমি সেটাতে দিই, যে আমি এখন ভালো কিছু করব, চেষ্টা করব। আচ্ছা, এখানেও কিন্তু একটা ছোট স্টোরি আছে ইন্টারেস্টিং, এটা একটু জানতে চাইবো। এখানে ছোট যে ইন্টারেস্টিং ব্যাপার সেটা হলো যে ম্যাজিক বাউলিয়ানা থেকে আমাদের তো ঢাকায় 2 দিন অডিশন হয়। সেকেন্ড যে অডিশন দিন ছিল আমি সেদিন ছিলাম, তো আমি ফার্স্ট এন্ড সেকেন্ড যে হয়েছে তাকে নেওয়া হবে টেলিভিশন রাউন্ডে।
তো আমারও ইচ্ছে ছিল, কিন্তু আমি সেখানে থার্ড হই, মানে তৃতীয় স্থান অধিকার করি। আমার সেখানে যাওয়া হয় না, অর্থাৎ আমি ম্যাজিক কার্ড পাই না সেদিন। কিন্তু যখন 1 উইক লেটার আমি যখন বাসায় ছিলাম, তো বাউলিয়ানা থেকে আমার কাছে একটা কল আসে যে কংগ্রেচুলেশনস শফিল বাদশা, আপনি আমাদের স্টুডিও রাউন্ডের জন্য সিলেক্টেড হয়েছেন। আচ্ছা, তো সেদিন এর থেকে বেশি খুশির কোনো বিষয় আমার কাছে ছিল না। তো পরবর্তীতে আমি অনেক খুশি হই এবং আমি সম্পূর্ণ একটা প্রিপারেশন নিয়ে বাউলিয়ানাতে যাই। আরও একটা মজার ব্যাপার হলো যে বাউলিয়ানা স্টেজটা যখন দেখি, কেন জানি মনে হচ্ছিল নিজের থেকে যে এই স্টেজটা আমার জন্য তৈরি করা হয়েছে। শুরু থেকে এরকম একটা কনফিডেন্স ছিল যে আসলে যা হয়েছে হয়েছে, আমি হয়তো এবার আমার বেস্ট দিয়ে ট্রাই করব। আল্লাহ সেটা শুনেছে। তো সেখান থেকে বাদ পড়ার পরেও এত বড় একটা সুযোগ পেয়ে আমি চেষ্টা করেছি সেটা কাজে লাগানোর, আর সেটা আমাকে বাউলিয়ানা সুযোগ করে দিয়েছে। সত্যি অনেক চড়াই উতরাই তো ছিলই। বাউলিয়ানাতে আপনি অবশ্যই অনেক কিছু শিখেছেন, যেটা আপনার ভবিষ্যতে অনেক কাজে লাগবে। অবশ্যই। কিন্তু প্রথম কোন গানটির অডিশন ছিল মনে আছে কি, বা দুটো লাইন কি আমাদেরকে শোনানো যায়? হ্যাঁ, প্রথম স্টুডিও রাউন্ডে আমি যে গানটি করি, একটা ফোক গান, সেটা হলো পাগল ও জালালের লেখা একটি গান। এটার প্রথম কম্পোজিশন শুনি আমি কাজী শুভর ভাইয়া থেকে, যেটা আরফিন রুমি কম্পোজিশন করেছিলেন। তো চেষ্টা করছি একটু। প্লিজ। সোনার ময়না ঘরে থুইয়া, সোনার ময়না ঘরে থুইয়া, বাইরে তালা লাগাইছে, রসিকা আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। হায়রে রসিকা আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। দিনহীন মোর শিদে পিঞ্জর ছাইরা গেলে ময়না আর কি বন্ধি হয়। দয়াল চাইলে হইব বন্ধি, মুর্শিদ চাইলে হইব বন্ধি, এমন দয়াল কে আছে, রসিকা আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। হায়রে রসিকা আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। বাহ, দারুণ গান শুনলাম। অনুষ্ঠান শুরুর আগে কিন্তু কথা হচ্ছিল যে আপনি সাধকদের গান করতে বেশি পছন্দ করেন। আমি জানতে চাই যে আসলে বিষয়টা কি? আসলে সাধকদের গান গাওয়ার প্রধান বিষয় হলো তাদের যে বাণী সেটা সম্পূর্ণ অমর থাকবে সব সময়ের জন্য। যদি আপনি লালন সাইজির কথা বলেন, তাহলে সেখান থেকে তিনি যত গান লিখেছেন একদম জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনের বাইরে তিনি কোনো গান লেখেন নাই। তো এটা আমাদের জন্য খুব বড় একটি পাওয়া। তো আসলে তার অনেক গান রয়েছেন যেগুলো, তো আমিও চেষ্টা করি সবসময় যে তাদের যে গানগুলো আছে সেটা আমার মতো করে একটু দর্শকদের শোনানো, তাদের বাণীগুলো একটু প্রচার করার। সেই পিপাসা থেকে আমি আসলে দর্শকদের এই গানগুলা শোনাই। বাহ, দারুণ উত্তর। সম্প্রতি কিন্তু একটি নাটকের গানে কণ্ঠ দেওয়া হয়েছে। বর্তমান সময়ে ওয়েব সিরিজে কাজ করা হচ্ছে, অনেক শিল্পীরাই করছে। তো যেহেতু আপনি গান করছেন, সেই পাশাপাশি অভিনয়ে কাজ করার কি ইচ্ছে আছে? আসলে এই কোয়েশ্চেনটা আমাদের এক ভাই আছেন, তিনিও করেছিলেন। তো আসলে নাটকের কাজ বা অভিনয়ে আসাটা একটা লাইন, আর গানের সাথে থাকা একটা লাইন। আসলে যদি কখনো সুযোগ হয়, সেটা বিধাতাই জানেন কি হবে। কারণ এখন তো অনেকেই আছেন গানের সাথে অভিনয় করছেন এবং নিজের মিউজিক ভিডিও নিজেই করছেন। তো সেখান থেকে আমি হয়তো সেটা করব, কিন্তু আদারওয়াইজ গানটাকে সবসময় প্রায়োরিটি দেবো। আচ্ছা, যেহেতু অভিনয়ের কথাই আছে, এখন তো আপনি দেখছি যে আপনি আপনার নিজের গানগুলোতে নিজে কাজ করছেন, অভিনয় করছেন। সম্প্রতি কিন্তু একটি গানে আপনি নিজেই অভিনয় করেছেন, তো সেটা সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছ থেকে। সেটা আমার প্রথম মিউজিক ভিডিও ছিল। আচ্ছা। আর প্রথম আমার অভিনয় করা ছিল। তো আসলে আমাকে বলা হলো যে যিনি আমাদের ডিরেক্টর ভাইয়া ছিলেন, তো উনি সাদ ভাই, উনি আমাদের বললেন যে তুই এই অভিনয়টা কর। তো সেখান থেকে আমার একটা অনুপ্রেরণা জাগে যে দেখি কেমন হয়। তো আসলে যখন করলাম তখন সবাই বললো যে না, খুব ভালো হয়েছে। তো সেখান থেকে গানের পাশাপাশি নিজের ভিডিওতে কাজ করার একটা অভ্যাস বলতে পারেন হয়ে গেছে। তাহলে গল্প যেহেতু করছি অভিনয় নিয়ে, তাহলে দর্শকদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি এই গানটির কিছুটা অংশ, কি বলেন? চলুন দেখে আসি কেন রে তুই আমার হইলি না গানের কিছুটা অংশ। শফিউল বাদশার অভিনয় আপনাদের ভালো লেগেছে, আর গান তো উনি বরাবরই ভালো করছেন। এই যে গান করছেন, নিজের গানের সাথে অভিনয় করছেন, শুনেছি ওয়েব সিরিজেও কিন্তু আপনি কণ্ঠ দিয়েছেন গানে, সেটার অভিজ্ঞতা কেমন ছিল?
আসলে এমন একটা সিচুয়েশন ওয়েব সিরিজে আমার যাওয়া যেটা টোটালি একটা সারপ্রাইজ ছিল। আসলে আমি প্রস্তুত ছিলাম না, আমাকে কল করা হলো যে আপনার একটা গান করতে হবে। তো আমি স্টুডিওতে যাই, গানটা করি, তখনও আমি জানি না এটা কোথায় প্রচার হবে। আচ্ছা। পরবর্তীতে যখন আমি এটা বরফ কলের গল্প নামে একটা ওয়েব সিরিজ ছিল, এরশাদ শিকদারের জীবন কাহিনী নিয়ে করা ছিল, মিলন ভাই যেখানে অভিনয় করেছেন। সো আমি একদিন স্ক্রল করতেছি ফেসবুক, তো আমি দেখলাম আমার গানটাই কেমন যেন মিউজিকটা মনে হচ্ছে আমার গানের। তো আমি অলরেডি স্ক্রল করতেছি, পরে একটু ঢুকে দেখি যে আমার গান বাজতেছে। তো আমি টোটালি সারপ্রাইজ ছিলাম, সাথে সাথে সবাইকে ফোন দিয়ে যে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ, আমি আসলে জানতাম না। তো আমাকে এইভাবে আর কি ওয়েব সিরিজে গান করার একটা সুযোগ দেওয়া হয়েছে। তো গানটি কি মনে আছে? দুটো লাইন কি করা যায় আমাদের জন্য? হ্যাঁ, এটা একটা আধুনিক গান, যদিও একটা ডান্সের গান, শুনবো, চেষ্টা করছি। কাছে এলে আমার তুই, জাগে কি শিহরণ, ছুঁয়ে দিলে হৃদয়ে তুই, বুকে ওঠে কাঁপন, ও মানে না মন, বুকে ওঠে না মন, হয়েছে কি দশা, লেগেছে যেন প্রেমের নেশা, হয়েছে আমার কি দশা, লেগেছে যেন প্রেমের নেশা, হয়েছে আমার কি দশা। বাহ, দারুণ গান তো খুব ভালো করছেন। অবশ্যই গানকে ঘিরে বেশ একটা পরিকল্পনা আছে ভবিষ্যতে, সেই পরিকল্পনাটুকুর কিছুটা অংশ জানতে চাই। আসলে আমরা সবাই অনেকেই গান করি, কিন্তু আসলে যদি আপনি পথ খুঁজে না পান তাহলে হাঁটাটা মনে হয় অনেক কষ্ট হয়। তো সেদিক থেকে ম্যাজিক বাউলিয়ানা এমন একটি প্ল্যাটফর্ম যেটা আমাকে আমার একটি পথ দেখিয়ে দিয়েছে, যেটা আমি বলেছি আমার দর্শকদের যে সবাই আশীর্বাদ রাখবেন যেন আমি এই পথটাকে শুদ্ধভাবে কাজে লাগিয়ে সামনের দিকে অগ্রসর হতে পারি। কারণ এটা শুধু আমার জন্য একটি চ্যাম্পিয়ন স্বরূপ একটি পুরস্কারই ছিল না, এটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমার জন্য একটা আশীর্বাদ ছিল। তো যার জন্য আমার পুরো বাউলিয়ানা টিমের প্রতি, সারা বাংলাদেশের মানুষের প্রতি এটার জন্য আমার কৃতজ্ঞতা। আচ্ছা, আপনার গানগুলো যখন আপনার ফ্যামিলি দেখছে এখন, তাদের রিঅ্যাকশনটা কেমন পাচ্ছেন? আসলে বাবা মা সবসময় আমাকে নিয়ে অনেক প্রাউড ফিল করেন, আমার চাচা, বড় চাচা সবাই অনেক প্রাউড ফিল করেন, আমার শিক্ষক, আমার শিক্ষাগুরু। তো সেখান থেকে দেখা যায় ওনারা যখন দেখেন ওনাদের ছেলে টেলিভিশনে গান করছে বা পারফরমেন্স করছে, আসলে এর থেকে আনন্দের তাদের কাছে মনে হয় না কিছু আছে। কারণ আমরা যখন গান করি বা লাইভ করি তখন বাসা থেকে হয়তো দেখছে, আমাকে ফোন দিচ্ছে, তোমার অনুষ্ঠান দেখছি, এটা আসলে সন্তান হিসেবে আমার জন্য অন্যরকম একটু ভালো লাগে। গানকে ঘিরে কি পরিকল্পনা আছে? গানকে ঘিরেই পরিকল্পনা, আমার জীবনটা ঘিরেই গান, গানকে ঘিরেই জীবন। তো সেখান থেকে পুরো জীবনটা জুড়েই গান নিয়ে পরিকল্পনা থাকবে। আসলে আপনি দেখেন, একটা মানুষ যখন নাকি একটা মাউন্ট এভারেস্টে যদি কেউ চূড়ায় উঠতে চায়, সে যদি চেষ্টা করে, সে চূড়ায় না উঠতে পারলেও কিন্তু 3-4টা ক্যাম্প পর্যন্ত সে পার হতে পারে। যেটা হয়তো আমি চেষ্টা করছি যে আমার যে লক্ষ্য সেটা অবশ্যই অনেক দূরের। সৃষ্টিকর্তা কত দূর রেখেছেন জানি না, কিন্তু চেষ্টা করব সেই সর্বোচ্চকে ছোঁয়ার। অনেক গল্প হলো, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। গল্প গানে আড্ডায় আমাদের প্রায় সময় শেষের দিকে, আমাদেরকে যেতে হবে। তবে যাবার আগে আমাদের এটিএন বাংলার দর্শক এবং আপনাকে যারা অনেক পছন্দ করেন তাদেরকে কি বলে যাবেন? ধন্যবাদ এটিএন বাংলাকে এত সুন্দর একটি সুযোগ আমাকে করে দেওয়ার জন্য। আর সকলের প্রতি যারা ক্যামেরায় ছিলেন, ক্যামেরার বাইরেও যারা ছিলেন, এবং অবশ্যই আপনাকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ক্যারিয়ারের জন্য অনেক অনেক শুভকামনা রইল আমাদের এটিএন বাংলার পক্ষ থেকে। আগামীতে আপনার সাথে আমাদের আবারও দেখা হবে। আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিব, যেহেতু সময় শেষ, কিন্তু আয়োজন শেষ করবো আপনার গান শুনে। আপনি চিন্তা করে ফেলুন কোন গানটি আমাদেরকে শোনাবেন। সুপ্রিয় দর্শক, গল্প গানে আড্ডায় সময় তো শেষ, যেতে হবে। তবে যাবার আগে কথা দিয়ে যাচ্ছি, আগামী পর্বে আবারও আসবো আপনাদের পছন্দের কোনো একজন শিল্পীকে নিয়ে। আর ঠিক সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন। আমি সামিয়া বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। কোন গানটি শুনছি আমরা শেষে? আচ্ছা, এই পর্যায়ে আমি একটি সুফি গান করছি, পুলক ভাইয়ের গাওয়া একটি গান চেষ্টা করছি, শুনবো। মাওলা মাওলা তোমার দুনিয়া মন ভাঙলি জানি ভাগে তোমার ঘর
গরে সা সা রে গরে হা। অন্তরে অন্তরে মৌলা তোমার ঘর, সেই ঘরে বৈশা তুমি খেলছো আপন পর। অন্তরে অন্তরে মৌলা তোমার ঘর, সেই ঘরে বৈশা তুমি খেলছো আপন পর। কেন মন দিলা প্রেমে দিলা দিলা মনে ঝড়। মাওলায় আমার ইয়া মাওলা, মাওলা তোমার এই দুনিয়ায় মন ভাঙলি জানি ভাঙে তোমার ঘর। মন ভাঙলি জানি ভাঙে তোমার ঘর। অন্তরে অন্তরে মাওলা তোমার ঘর, সেই ঘরে বৈশা তুমি খেলছো আপন পর।